গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পরে স্পোর্টসের যে সবচেয়ে বড় সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের এখন কি হবে। এখন আপনারা জানেন যে ক্রিকেট বোর্ড কেন কেন দরকার। প্রথমত একটা সহজ সরল কথা আজকেও আমাকে একজন বিশেষজ্ঞ বলেছেন যে শুধুমাত্র অপারেশনসের কথা যদি চিন্তা করেন তাহলে ক্রিকেট বোর্ডের দরকার নেই। বোর্ড পরিচালক বোর্ড প্রেসিডেন্ট উপস্থিত না থাকলেও ক্রিকেট বোর্ড সুন্দর চলতে পারবে, কারণ ক্রিকেট বোর্ডের সিইও আছেন, প্রত্যেক ডিপার্টমেন্টের ম্যানেজার আছেন, ক্রিকেট বোর্ড তো সুন্দর চলতে পারবে। কিন্তু কতগুলো সাংগঠনিক ক্রাইসিস আছে, কারণ আইসিসি কার সঙ্গে যোগাযোগ করবে? আইসিসি প্রশাসনিক ব্যাপারে যোগাযোগ করে সিইওর সঙ্গে, কিন্তু যখন নীতি নির্ধারণী ব্যাপার আসে, যে যেমন সামনে বাংলাদেশে ওমেন্স বিশ্বকাপের তো কিছু নীতি নির্ধারণী ব্যাপার আছে, এখানে একটা আয়োজক কমিটি করতে হবে, অমুক করতে হবে, এই সিদ্ধান্তগুলো তো আসলে বোর্ডকে নিতে হবে। একটা বোর্ড যদি অনুপস্থিত থাকে তাহলে তো আসলে ক্রিকেট বোর্ড নীতিগত সিদ্ধান্তগুলো নিতে পারে না, এবং ক্রিকেট বোর্ড বড় কোনো অ্যাটেম্প্ট নিতে পারে না, যেমন বিশ্বকাপ আয়োজন। তো আমাদের যেহেতু একবারে শিরে সংক্রান্তি বিশ্বকাপ একটা, তো এই বিশ্বকাপ আয়োজন আদৌ হবে কিনা, হলে কিভাবে হবে, সেই জন্য আমাদের বোর্ড দরকার। এখন প্রবলেম হচ্ছে বোর্ডের শীর্ষ কয়েকজন কর্মকর্তা আওয়ামী লীগের এমপি বা আওয়ামী লীগের খুব বড় নেতা ছিলেন, ফলে তাদেরকে ওই দিনের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা স্বাভাবিক। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বোর্ডের যিনি সভাপতি, একাধারে ক্রীড়ামন্ত্রী ছিলেন, সেই নাজমুল হাসান পাপন ওই ঘটনার পর থেকে কোথায় আছেন কেউ জানে না। এখন বোর্ড সভাপতি যদি না থাকেন এবং বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা যদি না থাকেন তাহলে বোর্ড ফাংশন করবে কিভাবে? এর মধ্যে এইসব জটিলতা নিরসনে বোর্ডের 7 জন কর্মকর্তা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন, তিনি কিছু পরামর্শ দিয়েছেন। সবচেয়ে গুরুতর যে খবরটা আজকে সেটা হচ্ছে যে গতকালকে একটি অজ্ঞাত স্থান না বলে, মানে অজ্ঞাত স্থান বললেও তো মনে হয় ষড়যন্ত্রের কিছু, কোনো একটি স্থানে বিসিবির শীর্ষ কয়েকজন পরিচালক, আমার জানা মতে 9 থেকে 10 জন পরিচালক একটি বিশেষ সভায় বসেছিলেন। লিখিত কোনো সভা না, মানে বিসিবির সভা না, তারা আলোচনায় বসেছিলেন। সেই আলোচনার এক পর্যায়ে তাদের একজন বিসিবির যে সভাপতি নাজমুল হাসান পাপন তার সঙ্গে কথা বলেন, এবং পাপন কোথায় আছেন সেটা ব্যাপার না, পাপন হচ্ছে সেখানে বলেন যে তিনি এই পরিস্থিতির সংকট নিরসনে পদত্যাগ করতে রাজি আছেন, এবং তিনি বলেন যে বোর্ডে যদি একটা সংস্কার দরকার হয় সেই সংস্কার কাজে তার সমর্থন আছে। সবচেয়ে বড় কথা, তিনি একটা সভা আহ্বান করতে রাজি হয়েছেন, এতে আমাদের অনেকগুলো সংকট কেটে গেছে। এখন আমি আজকে সকাল থেকে কয়েকজন বোর্ড পরিচালকের সঙ্গে কথা বলেছি, এবং বাংলাদেশে বিসিবি গঠনতন্ত্র খুব ভালো বোঝেন এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছি যে এখন তাহলে কি হবে। কিছু দুয়ার তো খুললো, যে বোর্ড সভাপতি পাপন পদত্যাগ করতে রাজি হয়েছেন এবং তিনি সভা ডাকতে রাজি হয়েছেন। এখন আমরা দেখি যে গঠনতন্ত্র আসলে কি বলে, গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি একটা পূর্ণাঙ্গ সভা করতে পারবে কিনা, বা তারা এখন নেক্সট স্টেপ হিসেবে কি করতে পারে, এ ব্যাপারে আমি একটু জানিয়ে রাখি যে আমি নিজে গঠনতন্ত্র, সংবিধান এই জাতীয় বিষয় খুব ভালো বুঝি না, ফলে আমাকে একটু হেল্প নিতে হয়েছে। আমাকে বিসিবির 2 জন সিনিয়র পরিচালক আমাকে এগুলো বোঝানোর ব্যাপারে হেল্প করেছেন, তারাই গঠনতন্ত্র, সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্রের কপি দিয়েছেন, এবং মানে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, আমাদের প্রিয় মনি ভাই, আপনাদের কাছে তারেক মাহমুদ আমার মনি ভাই আমাকে দীর্ঘক্ষণ ধরে বুঝিয়েছেন যে কি হতে পারে কি না হতে পারে, কি কি ক্রাইসিস আছে কি কি ক্রাইসিস নেই। তো আমরা একটু দেখি যে এখন আসলে যে বিসিবি সভাপতি পদত্যাগ করতে রাজি হলে এখন কি অনতিবিলম্বে আমরা একটা বিসিবি সভা দেখতে পারি কিনা? হ্যাঁ পারি, কারণ পাপন ভাই রাজি হয়েছেন যে বিসিবি সভা তিনি ডাকবেন। বিসিবি সভার ক্ষেত্রে প্রধান ক্রাইসিস হচ্ছে, মানে এখানে আমাদের ক্রাইসিসটা কোথায় লাগছিল জানেন? মানে আমাদের তো অনিয়মে সব জায়গা ভরা। আপনার বিসিবি নির্বাচন হলো, বিসিবি নির্বাচনের পরে নিয়ম হচ্ছে 2-3 জন সভাপতি নির্বাচন করা, সেইটা পাপন ভাই করেন নাই। এটা না করার কারণ হচ্ছে ক্ষমতা কুক্ষিগত করে রাখা। আগের বোর্ডগুলোতে আমরা দেখছি যে ববি ভাই, মাহবুব ভাই, এরকম যারা আছেন, জালাল ভাই, এরকম 2-3 জনের সভাপতি করা হয়, তার ভিতরে একজনের সিনিয়র সভাপতি করা হয়। অধিকাংশ সময় ববি ভাই বা মাহবুব আনাম এরা 2 জনের কেউ সিনিয়র সভাপতি থাকছেন, তাহলে কিন্তু আজকে ক্রাইসিস হতো না, কারণ গঠনতন্ত্রে পরিষ্কার বলা আছে সভাপতি কোনো দৈব দুর্বিপাকে, শারীরিক অসুস্থতায় অথবা বিশেষ কারণে অনুপস্থিত থাকলে বা বোর্ড পরিচালনায় অপারগ হলে সহসভাপতি, সিনিয়র সহসভাপতি, সভাপতির মতো ক্ষমতা নিয়েই বোর্ড পরিচালনা করবেন। সেইটা থাকলে তো আর এতদূর কথাই আসতো না, কোনো আলোচনারই দরকার ছিল না। আজকে যদি মাহবুব ভাই বা ববি ভাই সহসভাপতি থাকতো তাহলে পাপন ভাইয়ের দরকারই ছিল না। কিন্তু প্রবলেম হচ্ছে পাপন ভাই সেই সুযোগটা রাখে নাই,
পাপন ভাই বোর্ডটারে কুক্ষিগত রাখতে গিয়ে কোনো সহসভাপতি নির্বাচন করে নাই। ফলে এখন তো আর কারোর সভা ডাকার এখতিয়ারই নাই গঠনতন্ত্র অনুযায়ী। এখন তাহলে কি হবে? এখন পাপন ভাইকে তারা রিকোয়েস্ট করছে যে আপনি একটা সভা ডাকেন। হ্যাঁ, ভার্চুয়ালি সভা ডাকা যায়, তো উনি মেইলে একটা সভা ডাকতে পারেন, মানে সভা ডাকবেন মানে উনি মেইলে সিইওর নির্দেশ দিবেন সভা ডাকার জন্য। ওনার সেই মেইল অনুযায়ী সিইও সকলকে 3 দিনের একটা নোটিশ দেবে, যে 3 দিন পরে, ধরেন আজকেই যদি সিইও এই নোটিশটা দেয়, তাহলে আগামীকাল পরশু তারপর দিন গিয়ে বিসিবি সভা অনুষ্ঠিত হতে পারে। তবে হ্যাঁ, গঠনতন্ত্রে বলা আছে যে বিশেষ পরিস্থিতি, বিশেষ রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংকট বা এরকম কোনো পরিস্থিতিতে এই নোটিশ পিরিয়ড না হলেও চলবে, মানে একবারে সকালে ডেকে বিকালেই বসা সম্ভব, এটা গঠনতন্ত্র পারমিট করে। ফলে 3 দিনের সময় যে নিতেই হবে এমন কোনো কথা নেই। আজকেই চাইলে বিসিবি সভায় বসতে পারে, জরুরি সভায় বসতে পারে। জরুরি সভার ক্ষেত্রে বলা আছে যে জরুরি সভার ক্ষেত্রে এই 3 দিনের দরকার নেই। এখন ক্রাইসিস হবে আরেকটা, সেটা হচ্ছে কোরাম পূর্ণ হবে কিনা। কোরামটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা জানেন যে কোনো সংগঠনের একটা বৈধ সভা হতে গেলে সংগঠনের একটা নির্দিষ্ট সংখ্যক সদস্যর উপস্থিত থাকতে হয়। এখন বিসিবি গঠনতন্ত্র বলছে সেটা হচ্ছে 1/3। বিসিবির এখন পরিচালনা পর্ষদের আকার হচ্ছে 25, তার মানে 25 বা 27, যাই হোক, কোরাম হতে গেলে 8 বা 9 জন সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। এখন আমরা দেখেছি ক্রীড়া উপদেষ্টার সঙ্গে 7 জন সদস্য যোগাযোগ করেছেন, গিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টার কাছে, তার মানে আমরা ধরে নিচ্ছি এই 7 জন প্রকাশ্যে আছেন। এখন কথা হচ্ছে যে 8 বা 9 জনকে কি পাওয়া যাবে? যাবে। আজকে আমি যতদূর আলোচনা করেছি, যোগাযোগ করেছি, তাতে বোঝা গেছে 11 জন সদস্য এখন ঢাকায় আছেন, যারা বিভিন্ন সংকটের কারণে, যার ভিতরে কয়েকজন উপদেষ্টার কাছে যেতে পারেননি, 1-2 জন ঢাকার বাইরে ছিলেন, একজন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এই যে 11 জন আছেন, এদের রাজনৈতিক নানা রকম পরিচয় থাকলেও এরা মূলত নিরপেক্ষ সংগঠক হিসাবে পরিচিত। এদের উপদেষ্টা পরিষদের কাছেও, ক্রীড়া উপদেষ্টার কাছেও একটা গ্রহণযোগ্যতা আছে। ফলে তারা মিলে সবাই বসতে পারবেন। এখন তাহলে সভাটা শুরু হলো, বিসিবি প্রেসিডেন্ট সভা ডাকছেন পাপন ভাই। এখন সভা পরিচালনা করবে কে? বিসিবি প্রেসিডেন্ট তো এখানে উপস্থিত নাই। 3টা ভিন্ন ভিন্ন উপায় আছে। এক হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট ভার্চুয়ালি কানেক্টেড হয়ে সভা পরিচালনা করতে পারেন, সভা শেষে উনি পদত্যাগ করতে পারেন। 2 হচ্ছে উনি সভা শুরুতেই পদত্যাগ করতে পারেন, তার আগে উনি একজন সহসভাপতি নির্বাচন করে দিতে পারেন। 3 নম্বর হচ্ছে উনি পদত্যাগ করতে পারেন সভা শুরুতেই, ওনাকে আর কিচ্ছু করতে হবে না। ওই যে 9 জন বসছে, ওই 9 জন বিশেষ ক্ষমতা বলে তারা জরুরি ভিত্তিতে একজন সহসভাপতি নির্বাচন করবেন এবং তাকে পরবর্তী কোনো ঘটনা ঘটা না পর্যন্ত বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব চালায় যেতে বলবেন। এই 3টা ঘটনা ঘটতে পারে। তার মানে পাপন ভাই ওই দিন আজকে একটা সভা ডাকার জন্য নিজামুদ্দিন চৌধুরীর একটা মেইল করা এবং ওই দিন সভায় পদত্যাগ করা, এই 2টো কাজই যথেষ্ট। তাতেই সব অচল অবস্থা কেটে যাবে, বিসিবি ফাংশন করা শুরু করবে। এখন প্রশ্ন হচ্ছে, নতুন করে বিসিবি যদি ওই দিন একজন সভাপতি নির্বাচন করে ভালো, যদি না আপাতত সভাপতি নির্বাচন করব না, আমরা একজন সহসভাপতিকে দায়িত্ব দিয়ে আপাতত ওই সময়টা কাটাবো, সেভাবেও বোর্ড ফাংশন করতে পারে। সেক্ষেত্রে বিসিবির তখন করণীয় কি থাকবে? বিসিবির তখন সামনে থাকবে 2টো পথ খোলা, যে আমরা যে এই 11-12 জন উপস্থিত আছি, আমরা মিলে কি বিশ্বকাপ আয়োজন সহ পরবর্তী নির্বাচন পর্যন্ত কার্যক্রম চালায় যাব কিনা, এটা একটা পথ। আর একটা হচ্ছে যে না, এই সভাতেই আমরা সিদ্ধান্ত নিব যে আমরা সবাই পদত্যাগ করতেছি, বা আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের জন্য, ইন্টারিম একটা কমিটির জন্য সুপারিশ করতেছি। তো এখন এই ব্যাপারে তারা কি করবেন, এই নির্দেশনাটা তারা, আমি যতদূর বুঝতেছি, তারা সরকারের কাছ থেকে চাচ্ছেন। তারা অলরেডি ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন যে আপনারা বলেন যে আমরা কি করব, আমরা কি এই অবস্থা থেকে বিশ্বকাপ আয়োজন এবং পরবর্তী নির্বাচন এ পর্যন্ত কার্যক্রম চালায় যাব, নাকি আমরা সবাই পদত্যাগ করব, নাকি আমরা একটা ইন্টারিম বোর্ডের জন্য বলবো। এখন সরকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। 3টা পথই তাদের সামনে খোলা আছে। কিন্তু এখানে আমি কতগুলো ফুটনোট দিয়ে রাখি। এখন যদি এই বোর্ডের সবাই পদত্যাগ করে এবং ইন্টারিম বোর্ডের দিকে যায়, তাহলে আইসিসি কিন্তু অস্থিতিশীল পরিস্থিতির কারণে ওমেন বিশ্বকাপ এখান থেকে সরায় নিতে পারে। আইসিসি অলরেডি এ বিষয়ে বোর্ডের সঙ্গে নানা রকম যোগাযোগ করতেছে। তারা বলতেছে আমরা সতর্ক দৃষ্টি রাখতেছি, আইন ভেঙে কিছু করা যাবে না। এখন আইসিসি পরিস্থিতি বুঝতেছে, এ পরিস্থিতিতে তারা খুব বেশি কড়াকড়িও করবে না।
কিন্তু এটা ঠিক সকল বোর্ড সদস্য যদি একসঙ্গে পদত্যাগ করে একটা ইন্টারিম বোর্ডের কাছে যায়, সেই ইন্টারিম বোর্ডের উপরে আস্থা রেখে আইসিসি বিশ্বকাপ এখানে রাখবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তবে আইসিসির সঙ্গে যতদূর আমাদের বোর্ডের দু একজন কর্মকর্তার যাদের যোগাযোগ হচ্ছে তাদের সঙ্গে আলোচনা করে যেটা বুঝলাম যে আইসিসি খুবই সহনশীলভাবে বাংলাদেশের পরিস্থিতিটা দেখতেছে। কারণ বাংলাদেশে একটা রাজনৈতিক গণ অভ্যুত্থান হচ্ছে, একটা পট পরিবর্তন হচ্ছে, এটুকু না বোঝার মতো সংস্থা আইসিসি না। আইসিসি যেটা বলছে যে আপনারা সীমার মধ্যে থেকে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে থাকেন। এখন যেটা হতে পারে, সরকার যদি বলে যে না, আপনাদের যেহেতু একটা অ্যাফিলিয়েশন ছিল, একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল, ফলে আপনাদের আর রাখবই না আমরা, সেক্ষেত্রে পথ হচ্ছে ওই সকল সদস্যকে, বাকি যে 11 জন ওই দিন উপস্থিত হবেন তারা পদত্যাগ করবেন। যারা অনুপস্থিত তাদের তো অনুপস্থিতির কারণে এমনিতেই সদস্য পদ বাতিল হয়ে যাবে। তো সবাই পদত্যাগ করলে, গঠনতন্ত্র বলতেছে সবাই পদত্যাগ করলে পদত্যাগ কার্যকর হবে হচ্ছে পরবর্তী কেউ দায়িত্ব নেওয়ার পরে। ফলে পদত্যাগ করবেন, তারা পদত্যাগপত্র জমা দিবেন নিজামুদ্দিন চৌধুরী সুজনের কাছে। নিজামুদ্দিন চৌধুরী সুজন তৎক্ষণাৎ আইসিসিকে ব্যাপারটা ইনফর্ম করবেন, আইসিসির কাছে অনুমতি চাইবেন যে আমরা কি সরকারের কাছে একটা ইন্টারিম বোর্ড চাইতে পারি। আইসিসি, আমি যতদূর জানি, এটা অনুমতি দেওয়ার জন্য প্রস্তুত আছে। আইসিসি বলবে যে হ্যাঁ, আপনাদের সরকারকে বলেন একটা ইন্টারিম বোর্ড গঠন করে দিতে, যারা পরবর্তী 3 মাসের মধ্যে একটা বৈধ নির্বাচন করবে। সেরকম ক্ষেত্রে ওই ইন্টারিম বোর্ড যাদের দিয়ে গঠিত হবে তারা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এদের পদত্যাগপত্র কার্যকর হবে না। তারা বসে প্রথম যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে আগের বোর্ডের সকলের পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করবে, করে তারা একটা নির্বাচনের ডেট ঘোষণা করবে, নির্বাচন কমিশন করবে, সব কিছু করে একটা নতুন বোর্ডের পথে হাঁটবে। কিন্তু প্রবলেম হচ্ছে এরকম ক্ষেত্রে ওমেন বিশ্বকাপ আমাদের এখানে থাকবে না। সেক্ষেত্রে সরকার কি করতে পারে? সরকার বলতে পারে যে আপাতত ওমেন বিশ্বকাপ আয়োজন পর্যন্ত আপনারা এই বোর্ড কন্টিনিউ করে যান। এই বোর্ড একজন সভাপতি নির্বাচন করেন, সেটা মাহবুব ভাই হতে পারে, জালাল ভাই হতে পারে, বা ববি ভাই হতে পারে। আপনারা একজন সভাপতি নির্বাচন করেন, করে বিশ্বকাপটা আয়োজন করে যান, বিশ্বকাপটা শেষ করে তারপরে আপনারা পদত্যাগ করেন। ওকে, ফাইন। সেরকম ক্ষেত্রে আবার আরেকটা ক্রাইসিস আছে। অনেকগুলো ওয়ার্কিং কমিটি ফাংশন করে তো একটা বোর্ডের আন্ডারে। গ্রাউন্ডস কমিটি আছে, ক্রিকেট অপারেশনস আছে, এজ লেভেল কমিটি আছে, গেম ডেভেলপমেন্ট কমিটি আছে। এই 11-12 জনের পক্ষে এতগুলো কমিটির হেড করা, কমিটি পুনর্গঠন করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে। তখন অনেককে রিক্রুট করতে হবে। এখন এখানে গঠনতন্ত্রে আরেকটা সমাধান দেওয়া আছে যে পরিচালক পর্ষদের যে ক্ষমতা, ওই যে 11 জন বসলে উন্নত পরিচালক পর্ষদ, এদের কিন্তু অনেক ক্ষমতা। এরা কিন্তু চাইলে বাকি পদগুলোকে শূন্য ঘোষণা করে, যেহেতু নিয়ম অনুযায়ী এতগুলো বৈঠকে অনুপস্থিত থাকলে তারা পদ শূন্য হয়ে যাবে, সেই আইনে বাকি পদগুলোর শূন্য করে সেই জায়গায় পুনর্নির্বাচন আহ্বান করতে পারে। নির্বাচন কমিশন মানে এনএসসি তদারকি করে পুনর্নির্বাচন করবে, সেই পুনর্নির্বাচনে বাকি পদগুলো ভর্তি হবে। এখন কথা হচ্ছে এই সামান্য সময়ের জন্য কি আরেকটা পুনর্নির্বাচন কতগুলো পদে, 12-13টা পদে এটা করা হবে? আমি জানি না যে এই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হবে। তবে আপাতত এই কমিটি যদি কাজ চালায় যায়, তাদের প্রধান কাজ হবে একটা বিশ্বকাপ আয়োজক কমিটি করা, যারা গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েশন করে। সেই বিশ্বকাপ আয়োজক কমিটির ক্ষেত্রে খুব গুরুত্ব দিতে হবে, এমন কাউকে বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান করতে হবে যার সঙ্গে সরকার এবং আইসিসির খুব ভালো সম্পর্ক আছে। সেক্ষেত্রে আমি এতক্ষণ তো শুধু কাগজে কথা বললাম, এখানে আমি একটু বলি যে বিসিবির সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেটা হবে, যে যদি সরকার অনুমতি দেয় তাদেরকে কন্টিনিউ করে যাওয়ার জন্য, এনি হাউ অ্যাট এনি কস্ট এখনই আমিনুল ইসলাম বুলবুলকে ফিরায় আনতে হবে। আমিনুল ইসলাম বুলবুলকে ফিরায় আনে, আমিনুল ইসলাম বুলবুলকে এই নারী বিশ্বকাপের জন্য দায়িত্ব দিতে হবে, তাকে আয়োজক কমিটির প্রধান করতে হবে। এর অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে বুলবুল ভাই অলরেডি 3টা আইসিসি ইভেন্টের আয়োজক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তার। তিনি আইসিসিতেই চাকরি করেন, ফলে তার আইসিসি এবং বিসিবি সামলানোর খুব ভালো দক্ষতা আছে। 3 নম্বর হচ্ছে এই সরকার যে পরিবর্তনের কথা বলে, যাদের প্রতি তারা পরিবর্তনের কথা বলেন, বুলবুল ভাই তাদের একজন। বুলবুল ভাইকে এই সরকারও পছন্দ করেন। তৃতীয় কথা হচ্ছে আইসিসি বনাম বিসিবি যে কমিউনিকেশন, এটা বুলবুল ভাইয়ের চেয়ে ভালো কেউ পারবে না। ফলে এই সরকারের, এই বোর্ডের যদি ঠিকভাবে ওমেন বিশ্বকাপ শেষ করতে হয়, তারা যদি সরকার থেকে অনুমতি পান যে আমরা করব,
কন্টিনিউ করে যাব, সেক্ষেত্রে তাদেরকে বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান হিসেবে ফিরে আনতে হবে আমিনুল ইসলাম বুলবুলকে। আমিনুল ইসলাম বুলবুল বাকিটা সামলায় নেবেন। তখন আসলে বোর্ডে কে আছে না আছে এটা খুব একটা ম্যাটার করবে না। তখন আসলে পুরো ব্যাপারটা চিফ হিসেবে রোল প্লে করবেন আসলে বুলবুল ভাই। বুলবুল ভাই তখন এই পুরো ব্যাপারটা সামলায় নেবেন। আশা করি আপনাদের সামনে মোটামুটি চিত্রটা পরিষ্কার হচ্ছে। আমরা আগামী 2-1 দিনের মধ্যে বোর্ড সভাটা হয়ে গেলে বুঝতে পারবো যে আরো কতটা পরিষ্কার হচ্ছে চিত্রটা। তবে এটা মোটামুটি ঠিক যে আগামী আজকে শুক্রবার, শনি রোববার তো সভা হবে না, আগামী সপ্তাহ শুরুর দিন 3-এর মধ্যে আমরা নতুন ফরমেশনের নতুন চেহারার একটা বোর্ড দেখতে যাচ্ছি। সেটা ইন্টারিম বোর্ড হবে নাকি এদের কারো সভাপতিত্বে এই বোর্ড হবে, সেটা সেই সময় বলতে পারবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভকামনা।